তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? जी सर। जी सर। Recording in progress. ওকে, লাস্ট ক্লাসে আমরা তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্টার্ট করে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এই পর্যন্ত পড়েছিলাম, তাই তো? নিউটন লজ অফ গ্র্যাভিটেশন এন্ড গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ওই পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম। আজকের পর থেকে কন্টিনিউ করব। ওই পর্যন্ত তো কারো কোনো কোশ্চেন নাই, তাই না? এবং যে ম্যাথস গুলো আমরা করেছিলাম, দুইটা ম্যাথসও করেছিলাম, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এবং গ্র্যাভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করার যে ফর্মুলা গুলো আমরা ডিরাইভড করেছি, এবং ফাইনালি দুইটা ম্যাথসও করেছিলাম। সবাই মোটামুটি ক্লিয়ার না? जी सर। हाँ सर। ওকে, আজকে আমরা স্টার্ট করব গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল থেকে। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল? ওকে, আমি আগে নোটসটা লিখি, তারপর এটাকে ডেসক্রাইব করছি। The gravitational potential at a point is worked on per unit mass
দ্যাট মিনস লাইক এটা একটা প্ল্যানেট, ওর সারাউন্ডিং একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড আছে। ফিল্ডটা কেমন হয়? এরকম একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড, একটা রেডিয়াল ফিল্ড হয় এবং সেই ফিল্ডটা অলওয়েজ অ্যাট্রাকটিভ। দ্যাট মিনস অ্যারোগুলো ইনওয়ার্ড হয়। ইটস আ গ্র্যাভিটেশনাল ফিল্ড। সাপোজ স্পেসিফিক একটা প্ল্যানেটের জন্য ইটস আ গ্র্যাভিটেশনাল ফিল্ড। এই ফিল্ডের কোনো একটা পয়েন্টে, লাইক আমি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ক্যালকুলেট করতে চাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল? বলা হচ্ছে যদি এই ফিল্ডের কোনো একটা পয়েন্টের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বের করা মানে এই পয়েন্টে আমি একটা ইউনিট ম্যাস অবজেক্ট, দ্যাট মিনস একটা ইউনিট ম্যাস অবজেক্ট ইজ ইকুয়াল, ম্যাসটা অলওয়েজ 1 কেজি আমরা থিঙ্ক করবো। ইউনিট ম্যাস একটা অবজেক্ট প্লেস করলে সে যতটুকু ওয়ার্ক ডান করে, দ্যাটস ইনফাইনিটি থেকে আমরা এই পয়েন্টে এনে প্লেস করবো। লাইক এটার ম্যাস হচ্ছে ক্যাপিটাল লেটার এম, এই অবজেক্টটার ম্যাস। তাহলে যতটুকু ওয়ার্ক ডান হবে, ঠিক আছে, এই ওয়ার্ক ডানটা হবে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। দেখো এই ওয়ার্ক ডানটা কিন্তু আমি যখন ইনফিনিটি থেকে এনে প্লেস করবো, তার মানে কি আমরা গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য এখানে একটা ওয়ার্ক ডান করতেছি, আর এই ইউনিট ম্যাসের জন্য ওয়ার্ক ডানটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। তাহলে নরমালি আমরা ওয়ার্ক ডান ইকুয়াল কি জানি? ওয়ার্ক ডান ইজ ইকুয়াল হচ্ছে মেইনলি ফোর্স ইনটু ডিস্টেন্স। ডিস্টেন্স মানে এটার সেন্টার থেকে ডিস্টেন্স অলওয়েজ ক্যালকুলেট করতে হবে, মানে যে পয়েন্টে আমি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বের করতে চাই সেই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার, দ্যাট মিনস আর। আমরা এই পয়েন্টে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে? তার মানে তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল হবে ফোর্স ইনটু ডিস্টেন্স। তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল দ্যাট মিনস এই অবজেক্টটাকে প্লেস করার জন্য এই পয়েন্টে আমরা যে ওয়ার্ক করছি সেটা কোন ফোর্সের জন্য ওয়ার্ক করতেছি? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স তো ইনওয়ার্ড। আমি ইনফাইনিটি ডিস্টেন্স থেকে এনে এই পয়েন্টে একটা অবজেক্ট এনে প্লেস করতেছি, তাহলে ওয়ার্ক ডানের জন্য এখানে রেসপন্সিবল হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এই দুইটা অবজেক্টের জন্য, দ্যাট মিনস এই স্মল ম্যাসের অবজেক্ট এবং এই প্ল্যানেটের ম্যাস, গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স হবে মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স ইনটু ডিস্টেন্স। তাহলে এই আর এবং একটা আর কেটে যাবে, তাহলে থাকবে কি? জিএম বাই আর। দিস ইজ কল দ্য gravitational potential. So we say gravitational potential the symbol হচ্ছে phi. Phi is equal minus gm by r. That means any gravitational field এর একটা স্পেসিফিক পয়েন্টে যদি আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বের করতে চাই, তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা যে অবজেক্টের জন্য হয়েছে সেই অবজেক্টের ম্যাস আমাকে জানতে হবে। জি তো আমি জানি, আর সেন্টার থেকে ওই পয়েন্ট পর্যন্ত ডিস্টেন্সটুকু জানতে হবে। আর ডেফিনেশনে আমরা সেই কথাটাই বললাম। দেখো, দ্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এট আ পয়েন্ট ইজ ওয়ার্ক ডান পার ইউনিট ম্যাস ইন ব্রিংিং আ ম্যাস ফ্রম ইনফাইনিটি টু দ্যাট পয়েন্ট। তার মানে ওই পয়েন্টে যদি আমি একটা ইউনিট ম্যাস অবজেক্ট প্লেস করি, তাহলে যতটুকু ওয়ার্ক ডান হয় সেই ওয়ার্ক ডানটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। আর এভাবেই আমরা ক্যালকুলেট করে ফর্মুলাটা এরকম পেয়েছি। তার মানে যে কোনো ফিল্ডের, যে কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডের অ্যাট এনি পয়েন্ট আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ক্যালকুলেট করতে পারবো বাই ইউজিং দিস ফর্মুলা। এবং অবভিয়াসলি গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের ভ্যালুটা নেগেটিভ হবে। নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করে তা আমরা অলরেডি জানি, তারপর আমি আবার লিখে দিব, ঠিক আছে? তার মানে জি তো আমরা জানি, এমটা হবে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ক্রিয়েট হলো যে অবজেক্টের জন্য সেই অবজেক্টের ম্যাস, ডিভাইডেড বাই আর হচ্ছে ওই পয়েন্টের ডিস্টেন্স, যে পয়েন্টে আমরা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ক্যালকুলেট করতে চাই। স্যার স্মল এমটা নিব না? স্মল এমটা তো 1 কেজি, স্মল এম তো 1 কেজি। গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের সময় স্মল এম তো 1 কেজি। আর যদি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বের করতে চাই, তখন এটার ম্যাসটাকে ক্যালকুলেট করতে হবে। এই ম্যাস তো 1 কেজি ডেফিনেশনই বলা আছে, তাহলে এম ইকুয়াল টু 1। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে নেগেটিভ সাইন কি করতেছে? দ্য নেগেটিভ সাইন, এটা এক্সপ্লেনেশন চায় সবসময়, তাই এটা সুন্দর করে আমি লিখে দিই। কি কি লিখবা? নেগেটিভ সাইন ইজ বিকজ
is তোমাদের ক্লাসে স্টুডেন্ট প্রেজেন্ট থাকে অনেক কম, আর ক্লাস শেষ হওয়ার পরেই সবাই রেকর্ডিং এর জন্য পাগল হয়ে যায়। রেকর্ডিং দেওয়া বন্ধ করতে হবে। একটা মিনিট। Gravitational force is attractive এই কথাটা মানে কি? ইনফিনিটি ডিস্টেন্সে তো গ্রেভিটেশনাল পটেনশিয়াল জিরো হবে, কারণ ইনফিনিটি ডিস্টেন্সে তো গ্রেভিটেশনাল ফিল্ড থাকেই না, যে কারণে এই কথাটা বলা হচ্ছে। স্যার স্যার ইনফিনিটি ডিস্টেন্স কি গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে যে কোনো প্লেস? হ্যাঁ, সেখানে তো আর কোনো ওই ফিল্ডের জন্য, ওই গ্রেভিটেশনাল ফিল্ডের জন্য সেখানে তো আর কোনো পটেনশিয়াল পাবো না, তাই না? ওখানে তো আর কোনো গ্রেভিটেশনাল ফোর্স অ্যাক্ট করবে না। ইনফিনিটি ডিস্টেন্স মানে বোঝানো হইতেছে ফিল্ডের বাইরে। তাহলে গ্রেভিটেশনাল ফিল্ডের বাইরে সেখানে যদি আমি একটা অবজেক্ট এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করি, সেখানে তো আমি ওই ফিল্ডের জন্য কোনো পটেনশিয়াল পাবো না, তাই না? কারণ ওখানে তো কোনো গ্রেভিটেশনাল ফোর্সই নাই। ওয়ার্ক ডানটা তো হচ্ছে বিকজ অফ গ্রেভিটেশনাল ফোর্স বা এগেইনস্ট গ্রেভিটেশনাল ফোর্স। থার্ড পয়েন্টে আরেকটা কথা আমরা লিখতে পারি। থার্ড পয়েন্ট আমি একটু লেফট সাইডে লিখতেছি। এই তিনটা পয়েন্টই লিখবা যদি এক্সামে কখনো চাই। এটা প্রায়ই চাই যে গ্রেভিটেশনাল পটেনশিয়াল কেন নেগেটিভ ধরতেছি আমরা, এই নেগেটিভ সাইন কি ইন্ডিকেট করতেছে। Gravitational potential decreases in direction of field. তাহলে পুরো ব্যাপারটা দেখো, the gravitational potential at a point is work done per unit mass in bringing a mass from infinity to that point. এবং এই গ্রেভিটেশনাল পটেনশিয়াল যে কোনো ফিল্ডের গ্রেভিটেশনাল পটেনশিয়াল এট এনি পয়েন্টে আমরা ক্যালকুলেট করতে পারি। সব পয়েন্টে তো গ্রেভিটেশনাল পটেনশিয়াল ইকুয়াল হবে না, সেজন্য ফর্মুলা হচ্ছে gm/r। আর দ্য নেগেটিভ সাইন, এই মাইনাস সাইনটা কি ইন্ডিকেট করে? গ্রেভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ, গ্রেভিটেশনাল পটেনশিয়াল রেডিয়াস টু জিরো এট ইনফিনিটি and gravitational potential decreases in direction of field। এই কথাটা মানে কি?
লিখছো সবাই? হ্যাঁ স্যার। এটাকে ক্লিয়ার করে দিই, ঠিক আছে? দেন চলে আসো গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। Gravitational potential energy of a mass small letter m. That means কথাটা কি দাঁড়ালো? Gravitational potential energy of a mass m at a point in the gravitational field of another mass m, তার মানে এই ক্যাপিটাল লেটার m এই ম্যাসের জন্য গ্রেভিটেশনাল ফিল্ড ক্রিয়েট করা হয়েছে, সেখানে আমি একটা স্মল ম্যাসের অবজেক্ট এনে প্লেস করব, তাহলে টোটাল ওয়ার্ক ডানটা হচ্ছে গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। তার মানে ধরো এটা ম্যাস, ওর সারাউন্ডিং একটা গ্রেভিটেশনাল ফিল্ড আছে, ওর সারাউন্ডিং একটা গ্রেভিটেশনাল ফিল্ড আছে। এই গ্রেভিটেশনাল ফিল্ডের যে কোনো একটা পয়েন্টে আমি স্মল ম্যাসের একটা অবজেক্টকে ইনফিনিটি ডিস্টেন্স থেকে এনে প্লেস করলাম, তাহলে গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি কত? এই ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে কিন্তু গ্রেভিটেশনাল পটেনশিয়াল ডিফারেন্ট হবে, কারণ আমি একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে এটাকে প্লেস করা মানে তো এখানে আরো ওয়ার্ক ডান করবো, তার মানে চেঞ্জ ইন গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি পাবো, সেটা পরের কথা। আমি এই পয়েন্টে এনে প্লেস করলাম, তাহলে সেটা কতটুকু ডিস্টেন্সে প্লেস করলাম সেই ডিস্টেন্সটা আমাকে জানতে হবে। যদি জানি, আমরা তো এই পয়েন্টের গ্রেভিটেশনাল পটেনশিয়াল অলরেডি জানি,
মানে 1 কেজির জন্য ওয়ার্ক ডানটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, তাহলে m কেজির জন্য ওয়ার্ক ডান ইকুয়াল কি হবে? গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি যদি আমরা ইউ চিন্তা করি, লাইক গ্র্যাভিটেশনাল potential energy at point, shear energy at point, আমি এটাকে ইউ ধরলাম, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইউ ইজ ইকুয়াল টু কি হবে? চিন্তা করে দেখো তো, জাস্ট আমি এম এবং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি মানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি পাবো না? কারণ এই পয়েন্টের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল কত? যে 1 কেজি ম্যাস প্লেস করলে যতটুকু ওয়ার্ক ডান হয়, আমি এখন m কেজি ম্যাসের একটা অবজেক্ট এনে প্লেস করলাম, তার মানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালকে যদি আমি এই ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলেই তো ওই পয়েন্টে ওই অবজেক্টের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি পেয়ে যাব। তার মানে ইনফাইনিটি ডিস্টেন্স থেকে ব্রিং করে এই পয়েন্টে এনে প্লেস করতে যে টোটাল ওয়ার্ক ডানটা, টোটাল ম্যাসটার যে ওয়ার্ক ডান, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। তাহলে বেসিক্যালি গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালকে ওই অবজেক্টের, যে অবজেক্টে এনে আমি প্লেস করতেছি, সেই অবজেক্টের ম্যাস দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি পেয়ে যাব। তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইকুয়াল কি হবে? পটেনশিয়াল তো জি এম, এই ক্যাপিটাল এম হচ্ছে যে ম্যাস দিয়ে ফিল্ডটা ক্রিয়েট হইলো বা ফিল্ডটা যে ম্যাসের, সেটা হচ্ছে ক্যাপিটাল লেটার এম ডিভাইডেড বাই আর ইনটু ম্যাস, মানে যে ম্যাসটাকে আমি ক্যারি করে আনবো। তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল হচ্ছে জি এম বাই আর, যেখানে ম্যাসটা হচ্ছে যে ম্যাস দিয়ে গ্র্যাভিটেশনাল ফিল্ডটা হচ্ছে সেই ম্যাস, আর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি জি এম এম বাই আর, কারণ পটেনশিয়াল মানে পার কেজির জন্য, তাহলে টোটাল ম্যাসের জন্য ওয়ার্ক ডানটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি। তাই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ইজ ইকুয়াল মাইনাস জি এম এম ডিভাইডেড বাই আর। এখানে তিনটা জিনিস মাথায় রাখতে হবে, এই ম্যাস কোনটা কি আর আরটা কতটুকু, সেটাকে কনসিডার করলেই হয়ে গেল। এখন ধরো একটা ফিল্ড, লাইক এটা একটা ফিল্ড, এই পুরোটা একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই পয়েন্টে একটা স্পেসিফিক ম্যাসের জন্য, এই ম্যাসটা হচ্ছে ক্যাপিটাল লেটার এম, একটা স্পেসিফিক ম্যাসের জন্য এখানে ধরো আমি একটা ছোট ম্যাস বসাইলাম এই পয়েন্টে, তারপরে এই ম্যাসটাকে আমি চেঞ্জ করে এই জায়গায় নিয়ে গেলাম, সাপোজ এই ম্যাসটাকে চেঞ্জ করে আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেলাম, তার চেঞ্জিং জিপি আমাকে কিভাবে ক্যালকুলেট করতে হবে? তখন আমি চেঞ্জিং জিপি অবভিয়াসলি ক্যালকুলেট করতে পারবো। তাহলে তোমাকে আলাদা আলাদাভাবে চিন্তা করতে হবে, এই পয়েন্টের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বের করার জন্য আমি এই ডিসটেন্সটুকু জানবো, আবার এই পয়েন্টের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বের করার জন্য আমাকে এই ডিসটেন্সটা জানতে হবে, লাইক এটা r1 এটা r2। তাহলে চেঞ্জিং জিপি কত হবে? চেঞ্জিং জিপি হবে জাস্ট এইটারকার জিপি মাইনাস এটার জিপি। তাহলে চেঞ্জিং জিপি এর ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব? সো কথাটা আমরা ঠিক এভাবে লিখে রাখতে পারি, দ্য গ্র্যাভিটেশনাল potential energy difference between 2 points is the work done in moving the mass from মানে গ্র্যাভিটেশনাল ফিল্ডে একটা পয়েন্ট থেকে অন্য একটা পয়েন্টে আমরা ম্যাসটাকে মুভ করলাম, যদি মুভ করি তাহলে তার চেঞ্জ ইন জিপি, দ্যাট মিন্স ডেল ইউ ইজ ইকুয়াল টু কি হবে?
গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল তো দুইটা পয়েন্টের জন্য আমি আলাদা আলাদাভাবে চিন্তা করতে পারবো, তাই না? তাহলে একটা হবে এম ফাই ফাইনাল মাইনাস এম ফাই ইনিশিয়াল, কারণ বেসিক্যালি দুজনের গ্র্যাভিটেশনাল, এই দুইটা পয়েন্টে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ইকুয়াল না। তাহলে এই দুইটা পয়েন্টের আলাদা আলাদা গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বের করে আমরা দুইটা পয়েন্টের জন্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বের করব, বের করে ফাইনাল থেকে ইনিশিয়ালটা সাবট্রাক্ট করে দিব। মানে বেসিক্যালি আমরা কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে গেলাম, লাইক আমি বলে দিলাম পয়েন্ট এ থেকে আমি পয়েন্ট বি তে নিয়ে গেলাম, চেঞ্জ ইন জিপিই বের করো। তোমাকে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের একটা পয়েন্ট এ এবং পয়েন্ট বি, দুইটা পয়েন্টে আমি একটা অবজেক্টকে, এমএস এর একটা অবজেক্টকে এ থেকে বি তে নিয়ে আসলাম, তাহলে বিটা হচ্ছে ফাইনাল। তাহলে বিতে তুমি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বের করবে, সেই জন্য তোমার ম্যাস আর এই পয়েন্টের গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল জানতে হবে। আমরা অলরেডি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল বের করার ফর্মুলা জানি। দেন ইনিশিয়াল মানে এই পয়েন্টের কথাটা, বেসিক্যালি আমি কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে যাচ্ছি। ফাইনাল এবং ইনিশিয়াল আমাকে এভাবে ডিটারমাইন করে নিতে হবে। আমি ফাইনালি যে পয়েন্টে যাচ্ছি সেই পয়েন্টেরটা ফাইনাল, সেখানকার এনার্জি মাইনাস ইনিশিয়ালটা সাবট্রাক্ট করে দিলে পেয়ে যাব। এই ধরনের ম্যাথস কিন্তু প্রচুর আসে এক্সামে, আমরা ম্যাথসে পরে যাবো, বললামই তো এই চ্যাপ্টারের ম্যাথস গুলো অনেক বড় ক্যালকুলেশন, প্রচুর ম্যাথস আসবে। আমি আজকে পুরো এই চ্যাপ্টারের সবগুলো পড়া শেষ করে দেন আবার ম্যাথসে যাব। এই চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে এই হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এবং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি। তাহলে মেইনলি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ফাই ইকুয়াল মাইনাস জিএম বাই আর, আর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হচ্ছে একটা স্পেসিফিক পয়েন্টে একটা স্পেসিফিক অবজেক্টের জন্য মাইনাস জি এম এম বাই আর, যেখানে স্মল এমটা হচ্ছে অবজেক্টের ম্যাস আর ক্যাপিটাল এম মানে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড হইলো যে ম্যাসের জন্য সেটা, লাইক ধরো আর্থ, মুন, যে গ্র্যাভিটেশনাল ফিল্ডে আমি একটা অন্য অবজেক্টকে এনে প্লেস করতেছি, মানে যে ফিল্ডের পটেনশিয়াল আমি বের করতে চাইতেছি একটা স্পেসিফিক পয়েন্টে। তার মানে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের অল পয়েন্টে পটেনশিয়াল কিন্তু ইকুয়াল না। তাই অল পয়েন্টে যদি আমি কোনো একটা অবজেক্টকে এনে প্লেস করি তাহলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জিও সেম না। তাহলে তুমি এখন বলতে পারো এতদিন ধরে যে স্যার আমরা এমজিএইচ ফর্মুলা দিয়ে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বের করেছি, এমজিএইচ এটা দিয়ে আসলে তাহলে কি বের করছে? সেখানে সারফেসেরটাকে আমরা সবসময় জিরো ধরে নিয়েছি এবং এইচ হাইটে এনার্জিটা বের করে ডিফারেন্সটা, এটা আমরা সবসময় আসলে পটেনশিয়াল ডিফারেন্সই বের করেছি। মানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি চেঞ্জ ক্যালকুলেট করেছি এতদিন এত ক্লাসে তোমরা, আমরা কি চেঞ্জ ইন জিপিই কিভাবে বের করেছি বা জিপিই কিভাবে বের করেছি, এমজিএইচ। সেখানে আমরা সবসময় সারফেসেরটা জিরো হিসেবে চিন্তা করছি, যে সারফেসে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি জিরো। দেন সারফেস থেকে একটা স্পেসিফিক হাইট রিচ করলাম, আমি সেখানে এমজিএইচ মানে এই হাইট চেঞ্জ দিয়ে আসলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করেছি। তার মানে এত বছর আমরা যেটা করেছি সেটা আসলে চেঞ্জ ইন জিপিই বের করেছি, সারফেসেরটা জিরো ধরে। কিন্তু এখন পটেনশিয়াল এনার্জি কিন্তু আমরা একটা স্পেসিফিক পয়েন্টে এই ফর্মুলা ইউজ করে করব, ওই ফর্মুলা না। সবাই কি ক্লিয়ার? এতদিন আমরা কি কাজ করেছি আর এখন আমরা কি শিখলাম? এখন আমরা মেইন ব্যাপারটা শিখলাম। আর এতদিন আমরা এমজিএইচ দিয়ে যে জিপিই ক্যালকুলেট করেছি সেটা অ্যাকচুয়ালি জিপিই চেঞ্জ ক্যালকুলেট করেছি সারফেসে জিরো ধরে। আমরা ধরে নিয়েছি সারফেসেটা জিরো, তাহলে চেঞ্জ কত হবে? জাস্ট হাইট চেঞ্জ, ওই পয়েন্টে যেটা আছে এটা মাইনাস জিরো। সো জিপিই মানে হাইটের সারফেসের সাথে কম্পেয়ার করে জাস্ট জিপিই চেঞ্জটা ক্যালকুলেট করেছি এত বছর ধরে, কারণ এত কঠিন জিনিসগুলো তখন বললে অনেকে সেটা বুঝতে পারতো না। সেজন্য ছোট ক্লাসে এমজিএইচ বলতে আমরা আসলে জিপিই চেঞ্জ বা চেঞ্জ ইন জিপিই ক্যালকুলেট করেছি, সেখানে সারফেসেরটা জিরো ধরে। ক্লিয়ার? সবাই লিখে নাও। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এবং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি, এই তিনটা জিনিস বের করার আলাদা আলাদা ফর্মুলাগুলো কিন্তু আমাদের জানতে হবে। গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ হচ্ছে জিএম বাই আর স্কোয়ার, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল হচ্ছে জিএম বাই আর, আর গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হচ্ছে জি এম এম বাই আর। এবং এই সবগুলোর আগেই কিন্তু আমরা নেগেটিভ সাইন ইউজ করি এবং সেই নেগেটিভ সাইনের কারণ কি সেটা আমরা অলরেডি জানি। তাহলে তিনটা আলাদা ফর্মুলা, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এবং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি এবং চেঞ্জ ইন জিপি, যেভাবেই আমাকে ক্যালকুলেট করতে বলো না কেন। তার মানে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডে কোনো একটা পয়েন্ট থেকে যদি আমি কোনো একটা অবজেক্টকে মুভ করে অন্য পয়েন্টে নিয়ে যাই
তাহলে তার গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি চেঞ্জ হয়, আর সেই চেঞ্জটাই আমরা ক্যালকুলেট করব এই ফাইনাল যে ফর্মুলাটা দেখালাম সেই ফর্মুলা দিয়ে। সেই জন্য আমাদের যে কোনো পয়েন্টে গ্রেভিটেশনাল পটেনশিয়াল বের করাটা জানতে হবে, আর গ্রেভিটেশনাল পটেনশিয়াল বের করার ফর্মুলা আমরা অলরেডি জানি, -gm/r। বের করে আমরা অ্যান্সার গুলো করতে পারি। আর এই মাইনাস সাইন তো জাস্ট কেন আসলে সেটা তো আমরা জানি। মেইন কথাটা কিন্তু একটাই, ওই একটা কথা বলতে পারলেই তুমি মার্কস পাবা, যে গ্রেভিটেশনাল ফোর্স অলওয়েজ অ্যাট্রাকটিভ, যে কারণে এই নেগেটিভ সাইন আসে। নেগেটিভ সাইনের অন্য কোনো কারণ নেই। ক্লিয়ার সবাই? তাহলে আলাদাভাবে ফর্মুলাগুলো, তাহলে এখন পর্যন্ত আমরা কতগুলো ফর্মুলা দেখলাম? আমরা ফর্মুলা দেখলাম হচ্ছে গ্রেভিটেশনাল ফোর্স ক্যালকুলেট করার ফর্মুলা বাই নিউটন লস, দেন গ্রেভিটেশনাল ফিল্ড স্ট্রেন্থ বের করার ফর্মুলা, গ্রেভিটেশনাল পটেনশিয়াল বের করার ফর্মুলা, গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বের করার ফর্মুলা, এবং গ্রেভিটেশনাল পটেনশিয়াল এনার্জি চেঞ্জ। আর এতদিন ধরে আমরা এমজিএইচ যে ফর্মুলা ইউজ করেছি সেটা সিম্পল, সেটা আমরা করেছি সারফেসের সাথে কম্পেয়ার করে, সারফেসেরটা 0 ধরে ওইটা চেঞ্জ ইন জিপি ক্যালকুলেট করেছি সব সময়। সারফেসে 0, দেন হাইট চিন্তা করে আমরা ওই পয়েন্টে এমজিএইচ দিয়ে জিপি বের করেছি, যা সারফেসেরটাকে 0 ধরে চেঞ্জ ইন জিপি ক্যালকুলেট করেছি সব সময়। যদি আমরা চেঞ্জ কথাটা তখন ইউজ করতাম না, কিন্তু চেঞ্জ ইন জিপি আমরা আসলে সবসময় ক্যালকুলেট করতাম এমজিএইচ ফর্মুলা দিয়ে। তাহলে এখন আর সেই ফর্মুলা আমরা এই চ্যাপ্টারে অ্যাপ্লাই করব না, এই চ্যাপ্টারে আমরা এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে চেঞ্জ ইন জিপি ক্যালকুলেট করব। মনে থাকবে সবার? আমি এটাকে ক্লিয়ার করলাম। এবার আসো এই গ্রেভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এবং গ্রেভিটেশনাল পটেনশিয়ালটা আমরা একটু গ্রাফিক্যালি বলি, যে গ্রাফ করলে কি হবে। আমরা পুরো জিনিসটা একটু গ্রাফিক্যালি কম্পেয়ার করে একটা গ্রাফ করি। ফার্স্ট গ্রাফটা হচ্ছে গ্রেভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ যার সিম্বল হচ্ছে জি ভার্সেস ডিস্টেন্স। আর এখানে আমরা করব হচ্ছে গ্রেভিটেশনাল পটেনশিয়াল যেটা হচ্ছে ফাই ভার্সেস ডিস্টেন্স। এখন দেখো গ্রেভিটেশনাল পটেনশিয়াল বা গ্রেভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ জি ইকুয়াল -gm/r², এটা হচ্ছে ফর্মুলা। আর গ্রেভিটেশনাল পটেনশিয়াল ফাই ইকুয়াল হচ্ছে -gm/r। এখন যদি আমরা গ্রাফ করি, জি ভার্সেস আর, এখানেও সেম। আর ভার্সেস ফাই। এখন দুইটাই তো নেগেটিভ, জিও নেগেটিভ, ফাইও নেগেটিভ, তাহলে পজিটিভ এক্সিসে তো কোনো গ্রাফ হবে না, গ্রাফ হবে নেগেটিভ এক্সিসে। এখন এই আর যখন জিরো তখন গ্রেভিটেশনাল কি বলে ফিল্ড স্ট্রেংথ এবং গ্রেভিটেশনাল পটেনশিয়াল দুইটাই তো ইনফাইনিটি, সবচেয়ে বেশি। আর যত ইনক্রিজ করতে থাকবে এই গ্রেভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এবং গ্রেভিটেশনাল পটেনশিয়াল দুইটাই কি ইনক্রিজ করে না ডিক্রিজ করে? ফর্মুলা কি বলতেছে? যে আমরা দুইটা ফর্মুলা লিখলাম, ফর্মুলাগুলো কি সাপোর্ট করতেছে? আর ইনক্রিজ করলে গ্রেভিটেশনাল পটেনশিয়াল এবং গ্রেভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ দুইটাই কি ডিক্রিজ করে না? কথা ঠিক কিনা? এবং সেটা ইনফাইনিটি থেকে স্টার্ট হবে, তার মানে এটা কখনো এক্সিসে মিট করবে না,
কারণ ডিস্টেন্স যখন জিরো তখন কিন্তু গ্রেভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ ইনফাইনিটি, গ্রেভিটেশনাল পটেনশিয়াল ইনফাইনিটি। তাই গ্রাফটা কখনোই ওয়াই এক্সিস থেকে স্টার্ট হবে না, এবং গ্রাফ কিন্তু সবসময় নেগেটিভ এক্সিসে থাকবে, কখনোই পজিটিভে না, কারণ এই দুইটাই নেগেটিভ। কিন্তু ব্যাপারটা হচ্ছে দুইটারই সেম রিলেশন, ডিস্টেন্স যখন ইনক্রিজ করতেছে ডিক্রিজ করতেছে, গ্রেভিটেশনাল ফিল্ড স্ট্রেংথও ডিক্রিজ করে, গ্রেভিটেশনাল পটেনশিয়ালও ডিক্রিজ করে, বাট একটা আর স্কয়ার আর একটা আর, একটা কিন্তু ইনভার্স স্কয়ার ল, ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কয়ার অফ ডিস্টেন্স, আর একটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স। তাই একটা গ্রাফ হবে একটু কম স্টিফ, এরকম একটা ব্যাপার হবে, এই এরকম একটা ব্যাপার হবে, ঠিক আছে। আর আরেকটা গ্রাফ যেটা হবে এটা একটু বেশি স্টিফ হবে, এটা একটু বেশি স্টিফ হবে, স্টিফনেসটা একটু বেশি হবে। এটা কিন্তু ডিস্টেন্স যদি ডাবল হয়ে যায় এটা 1/4 হয়ে যায়, তাই এটা অনেকটা স্টিফ হবে। আর এটা কার্ভটা একটু কি মানে বেশি রেডিয়াস বেশি হবে কার্ভের, পার্থক্যটা এটাই, আর কিছুই না। দেখো ডিস্টেন্স যখন বাড়বে গ্রেভিটেশনাল পটেনশিয়াল কমতে থাকবে, কিন্তু ইনফাইনিটি মানে ইনফাইনিটি থেকে দেখো এটা কখনো কিন্তু মানে যখন ডিস্টেন্স জিরো তখন এটা কিন্তু ইনফাইনিটি, এটা আমরা কিন্তু কোনো এক্সিসের সাথে মিট করাইলাম না। ওকে, তাই গ্রাফ দুইটা এরকম হবে। শুধুমাত্র এটা আমার ড্রয়িং দেখে মনে খুব একটা বুঝতে পারতেছো না, এটা একটু বেশি স্টিফ হবে, খুব তাড়াতাড়ি এটা চেঞ্জ হয়ে যাবে। আর এটা একদম কার্ভ মানে বেশি রেডিয়াস না একটা কার্ভ হবে, আর কিছুই না। এই হচ্ছে মেইন ডিফারেন্স। তাহলে কনসেপ্টটা হচ্ছে গ্রাফগুলো সবসময় নেগেটিভে হবে, কারণ আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এবং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল দুইটাই নেগেটিভ। কিন্তু আবার ডিস্টেন্স ইনক্রিজ করলে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ডিক্রিজ করে, ফর্মুলা সেটাই বলতেছে। তাই আস্তে আস্তে এটা কমতে থাকবে। ক্লিয়ার সবাই? গ্রাফ দুটো করে রাখো, শুধু কার্ভের ব্যাপারটা একটু খেয়াল রেখো আর কি। এটা ড্রয়িংটাও তো সেভাবে আমি বোঝাইতে পারতেছি না, কিন্তু একটা কিন্তু ইনভার্স স্কয়ার ল, ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স, আর একটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু স্কয়ার অফ ডিস্টেন্স। স্যার এইটুকু কি সবগুলো চ্যাপ্টার এরকম ফিজিক্সের? হ্যাঁ, ফর্মুলা বেশি, ম্যাথস বেশি, প্রচুর ফর্মুলা আসবে। কেন কঠিন লাগতেছে নাকি? স্যার হ্যাঁ, কঠিন লাগছে না ইজি লাগতেছে? অনেক বেশি কঠিন লাগতেছে স্যার। এগুলো কিন্তু কখনোই পজিটিভ জায়গায় যাবে না গ্রাফের গুলো। এখন আমাকে বলো এই গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এবং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এরা কি স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? একজন আমাকে বলো, যে কোনো একজন। এই গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ এবং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল যে দুইটা জিনিস আমরা ক্যালকুলেট করলাম, এরা কি স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি? ভেক্টর। ভেক্টর। জাওয়াদ, জাওয়াদ শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্কেলার না ভেক্টর? স্যার কি মনে অমর্ত? হ্যাঁ, আমি জানি অনেকে এই ভুলটা করবা, কিন্তু এটা ভেক্টর না, এরা দুজনেই স্কেলার কোয়ান্টিটি, কারণ এদের ভ্যালু সবসময় নেগেটিভ। এই নেগেটিভ সাইন দেখে অনেকেই বলবে ডাইরেকশন আছে, এমন হয় ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু আসলে ভেক্টর কোয়ান্টিটি না, এটা স্কেলার কোয়ান্টিটি। কারণ এরা অলওয়েজই নেগেটিভ হয়, এরা কখনো পজিটিভ হয় না, কখনোই ওরা পজিটিভ না, ওরা অলওয়েজই নেগেটিভ, নেগেটিভ ফর দেয়ার নেচার। কিন্তু এদেরকে এক্সপ্লেইন করার জন্য আমাকে ডাইরেকশন বলতে হবে, ব্যাপারটা কিন্তু তা না। ভেক্টর কোয়ান্টিটি ডেফিনেশন হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি হ্যাভ বোথ ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন। দ্যাট মিন্স একটা ভেক্টর কোয়ান্টিটি ডেসক্রাইব করার জন্য শুধু ম্যাগনিটিউড বলা ইনাফ না। কারণ আমি যদি বলি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল 20, মানে এটা -20, এটা কখনো +20 হইতে পারে না, এরা সবসময় নেগেটিভ বিকজ অফ দেয়ার নেচার। তাই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এবং গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ দে বোথ আর স্কেলার কোয়ান্টিটি। এই নেগেটিভ সাইন দেখে কখনোই ভাববা না যারা ভেক্টর কোয়ান্টিটি।
ঠিক আছে, তাই এই ধরনের এক্সপ্লেনেশন আসতে পারে। আমি জাস্ট একটার নিচে একটু লিখে রাখি স্টার দিয়ে, তাহলে তোমাদের জন্য মনে রাখা সহজ হবে। potential is scalar quantity and is always negative. তাই এটা নেগেটিভ সাইন দেখে কখনোই হবে না। এই নেগেটিভ সাইন কোনো ডাইরেকশনকে শো করে না। নেগেটিভ সাইন কেন দিয়েছি সেটা আমরা অলরেডি জানি। এটা কিন্তু প্রচুর আসে, নেগেটিভ সাইন কেন দিই। আজকে যে 3টা পয়েন্ট দিয়ে লিখলাম গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা দিয়ে আসে বেসিক্যালি, তখন এগুলো লিখে দিবা। স্যার এটা ডাইরেকশন আছে না সেন্টার অফ দি অবজেক্ট? হুম, স্যার ডাইরেকশন সেন্টার অফ দি অবজেক্ট হবে না? ডাইরেকশন এটা তো ফোর্সের। গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের ডাইরেকশন বলার দরকারটা কি? এটা তো গ্র্যাভিটেশনাল ফোর্সের ডাইরেকশন সেন্টার দিকে। ফোর্স তো ভেক্টরই, ফোর্স তো গ্র্যাভিটেশনাল ফোর্স তো স্কেলার না, ফোর্সের কথা তো আমি কিছু বলি নাই। পটেনশিয়ালের ভ্যালু বলার জন্য তো ডাইরেকশন বলার দরকার নেই, ফিল্ডের ডাইরেকশন তো গ্র্যাভিটেশনাল ফিল্ডের ডাইরেকশন। গ্র্যাভিটেশনাল ফিল্ড কিন্তু ভেক্টর কোয়ান্টিটি, গ্র্যাভিটেশনাল ফিল্ড তো আসলে কোয়ান্টিটি না। গ্র্যাভিটেশনাল ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, গ্র্যাভিটেশনাল ফিল্ডও ভেক্টর। গ্র্যাভিটেশনাল ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, এরা সবাই ভেক্টর। বাট ইলেকট্রিক ফিল্ড স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, বেসিক্যালি 3 ধরনের ফিল্ড তো আছে। আমরা বাকিগুলো পড়বো, বাকিগুলো তোমাদের সিলেবাসে ইনক্লুড। আমরা এখন গ্র্যাভিটেশনাল ফিল্ড পড়তেছি, ইলেকট্রিক ফিল্ডও তোমাদের সিলেবাসে আছে, ম্যাগনেটিক ফিল্ডও তোমাদের সিলেবাসে আছে। সবগুলো ফিল্ডের ডাইরেকশন আছে, তাই ফিল্ড গুলো ভেক্টর। বাট ফিল্ড স্ট্রেংথ এটা কিন্তু ম্যাগনিটিউড অনলি। পটেনশিয়াল তো জাস্ট ওয়ার্ক ডান। পটেনশিয়াল তো একটা ওয়ার্ক ডান, এটা স্কেলার। ঠিক আছে মেরাজ? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই হচ্ছে মোটামুটি গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এবং গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি নিয়ে কথা। মিনহাজার যেটা বললা যে একটু টাফ লাগতেছে, একটু টাফই এটুর সবগুলো চ্যাপ্টারই, তবে ফর্মুলা মনে রাখতে হবে। আমি কিন্তু সার্কুলার মোশনের শেষে সবগুলো ফর্মুলা একসাথে লিখে দিছিলাম। আমি এই চ্যাপ্টারের শেষেও সবগুলো চ্যাপ্টার শেষে সামারি করার সময় সব ফর্মুলাগুলো একসাথে লিখে দিব। তোমরা এই ফর্মুলাগুলো দিয়ে একটা ফর্মুলা শিট বানিয়ে ফেলো, বানিয়ে সবসময় দেখো প্রচুর ফর্মুলা আসবে, কিন্তু এগুলো তো অনেক কম। এরপরে আরো কিছু চ্যাপ্টার আসছে, যে চ্যাপ্টার এক একটা চ্যাপ্টারে 20টা 22টা করে ফর্মুলা আসবে, প্রচুর ফর্মুলা। থার্মালে তো ফর্মুলার অভাব নাই, অসংখ্য ফর্মুলা ডিরাইভেশন আসবে থার্মালে। ইচ এন্ড এভরি চ্যাপ্টার প্রচুর ফর্মুলা আসবে, কিন্তু তোমরা একটা সুন্দর ফর্মুলা শিট বানিয়ে ফেলবা। আমি সব ফর্মুলাতে সামারি করে লিখিয়ে দিচ্ছি, ওই সামারি গুলো সবাই লিখে লিখে একটা সুন্দর ছোট একটা কপির মতো বানিয়ে ফেলবে, এটা পকেটে নিয়ে ঘুরবা। তাহলে এটাকে ক্লিয়ার করলাম। একটা মিনিট। velocity of a satellite.
ধরো এটা আর্থ, এটা আর্থ, যার ম্যাস হচ্ছে এম। এটা একটা স্যাটেলাইট যার ম্যাস হচ্ছে স্মল লেটার এম। এই স্যাটেলাইটটা এই আর্থকে রোটেট করতেছে। এটা সার্কুলার মোশন অবভিয়াসলি, একটা স্পেসিফিক টাইম পর পর, মানে প্রতিটা কমপ্লিট রোটেশনের জন্য তার সেম টাইম লাগে। মানে স্যাটেলাইট গুলো তো এভাবেই প্লেস করা হয়, তাই না? এই স্যাটেলাইট গুলো ধরো আর্থের সারাউন্ডিং ঘুরতেছে, ঘুরে ঘুরে তারা হয়তো তোমার কাছে ইনফরমেশন পাঠাইতেছে। আমি এই স্যাটেলাইটটা স্পিড বের করতে চাই। এই স্যাটেলাইটের স্পিড তো কনস্ট্যান্ট, যেহেতু সার্কুলার মোশন তার স্পিড তো কনস্ট্যান্ট, তার ভেলোসিটি চেঞ্জ হচ্ছে বিকজ অফ সেন্ট্রিপিটাল ফোর্স এন্ড দ্য সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন। ইচ এন্ড এভরি পয়েন্ট সে তার ডাইরেকশন চেঞ্জ করতেছে, সেটা আমরা সার্কুলার মোশনে পড়ে আসছি। বাট তার স্পিড তো কনস্ট্যান্ট, সেই স্পিড আমি ক্যালকুলেট করতে চাই। একটা স্যাটেলাইট যে কোনো একটা প্ল্যানেটকে সেন্টার করে রোটেট করতেছে। যদি আমি এই স্যাটেলাইট থেকে এই প্ল্যানেটের সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটাকে জানি, যদি ডিস্টেন্সটা দেয়া থাকে আর, তাহলে সে যে রোটেট করতেছে এখানে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করতেছে কে? এখানে সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করতেছে হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স এই দুইটা অবজেক্টের মধ্যে কত? গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়াল হবে জি এম এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই দুইটা অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর যে অবজেক্টটা রোটেট করতেছে তার সেন্ট্রিপিটাল ফোর্স কত হবে? সেন্ট্রিপিটাল, এইসব ডিরাইভেশন গুলো কিন্তু এক্সামে আসে, এই জন্য আমি লিখতেছি সেন্ট্রিপিটাল ফোর্স ইজ ইকুয়াল হবে, গ্র্যাভিটেশনাল ফোর্সকে আমরা এফ জি লিখি আর সেন্ট্রিপিটাল ফোর্সটাকে আমরা এফ সি লিখি। এই যে অবজেক্টটা রোটেট করতেছে তার সেন্ট্রিপিটাল ফোর্স কি হবে? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এখন মাস্ট বি এই সেন্ট্রিপিটাল ফোর্স প্রোভাইড করতেছে কে? এই গ্র্যাভিটেশনাল ফোর্স। তার মানে এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়াল হবে সেন্ট্রিপিটাল ফোর্স। যদি তাই হয় তাহলে বসাও জি এম এম বাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এম ভি স্কোয়ার বাই আর। কাটো, এই স্মল এম কেটে যাবে, এই আর এর সাথে এখানে একটা আর কেটে যাবে। তাহলে ভি স্কোয়ার ইকুয়াল কি হবে? ভি স্কোয়ার ইকুয়াল হবে জি এম ডিভাইডেড বাই আর। তাহলে ভি ইকুয়াল হবে স্কোয়ার রুট অফ জি এম বাই আর। তাহলে একটা স্যাটেলাইটের ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। সেজন্য সে যে প্ল্যানেটটাকে সেন্টার করে রোটেট করতেছে, আমার সেই প্ল্যানেটের ম্যাস যেহেতু আমি জানি, আর ওই প্ল্যানেটের সেন্টার থেকে স্যাটেলাইট পর্যন্ত ডিস্টেন্সটা জানতে হবে। এখানে ডিস্টেন্সটা হচ্ছে মেইন, ডিস্টেন্সটা হচ্ছে ওই প্ল্যানেটটা, যে প্ল্যানেটটা চারদিকে স্যাটেলাইটটা ঘুরতেছে, লাইক মুন। মুন একটা স্যাটেলাইট, সে আর্থের সারাউন্ডিং রেভুলেট মানে ঘুরতে থাকে বা সার্কুলারলি মুভ করে। তখন আর্থের সেন্টার থেকে স্যাটেলাইটের সেন্টার পর্যন্ত এই ডিস্টেন্সটা হচ্ছে আর। জানলেই আমি তার রোটেটিং স্পিড বের করতে পারবো ইন এনি স্যাটেলাইট। আর কেন ভি ইকুয়াল স্কোয়ার রুট অফ জিএম বাই আর, এটা হচ্ছে তার প্রুফড। এই প্রুফটা এক্সামে এখন পর্যন্ত অনেকবার আসছে, অনেকবার, একবার দুইবার না, অনেকবার এই কোশ্চেনটা আসছে যে কেন ভি ইকুয়াল জিএম বাই আর। এবং ম্যাথসের জন্য তো এটা লাগবেই, এটা আলাদা একটা ফর্মুলা, এটার কনসেপ্টটা হচ্ছে এটা। তাহলে আমরা বলতে পারি ভেলোসিটি is independent of a mass of the satellite. এটা কথা মানে হচ্ছে ওই স্যাটেলাইটের ম্যাস কিন্তু আমাদের দরকার নেই। দেখো ফর্মুলাটা, স্পিডটা বের করার জন্য স্যাটেলাইটের ম্যাস কোনো দরকার নেই। স্যাটেলাইটের ম্যাস যাই হোক, স্পিড কিন্তু সেম থাকবে, ডিপেন্ড করতেছে কিন্তু ডিস্টেন্সের উপর। সেই জন্য আমরা বলতেছি ভেলোসিটি ইন্ডিপেন্ডেন্ট অফ আ ম্যাস অফ দ্য স্যাটেলাইট। একটা স্যাটেলাইটের ম্যাসের জন্য সে ইন্ডিপেন্ডেন্ট। ম্যাস, স্যাটেলাইটের ম্যাস যাই হোক, তার উপর কিন্তু স্পিড ডিপেন্ড করে না। স্পিড ডিপেন্ড করতেছে কিন্তু ডিস্টেন্সের উপর। এবং আমি যে প্ল্যানেটের চারদিকে সে রোটেট করতেছে, এটা কোন প্ল্যানেটের স্যাটেলাইট
সেই প্ল্যানেটের ম্যাস এর উপর ডিপেন্ড করতেছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, ব্যাপারটা কি বুঝতে পারছো? তাহলে স্যাটেলাইটের ম্যাসের উপর কিন্তু স্পিড ডিপেন্ড করতেছে না, স্পিড ডিপেন্ড করতেছে যে প্ল্যানেট সারাউন্ডিং এ স্যাটেলাইট আমি সেট আপ করলাম সেই প্ল্যানেটের ম্যাস এবং ওই প্ল্যানেটের সেন্টার থেকে স্যাটেলাইটের সেন্টারটা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করতেছে স্পিডটা। আর এই কথাটার মিনিং সেটাই যে ভেলোসিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ আ ম্যাস অফ দ্য স্যাটেলাইট। স্যাটেলাইটের ম্যাস যাই হোক তাতে ভেলোসিটির কোনো কম বেশি হয় না। এবং এই প্রুফটা কেন ভি ইকুয়াল স্কয়ার রুট অফ জিএম বাই আর, এই ফর্মুলার প্রুফ কিন্তু আসে, তখন আমি এক্সাম এইভাবেই লিখবো, প্রয়োজনে পাশে এরকম একটা ডায়াগ্রাম দেখিয়ে দিব, দেখিয়ে দিয়ে এক্সাম এইভাবেই লিখবো প্রুফটা। ভেলোসিটি অফ আ স্যাটেলাইট বা স্পিড অফ আ স্যাটেলাইট। অফ দা ম্যাস, সরি দা লিখো। ভেলোসিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ম্যাস অফ দ্য স্যাটেলাইট। লিখছো সবাই? ক্লিয়ার করবো? না স্যার, না স্যার। স্যার করে দেন। তারপর চলে আসো অরবিটাল পিরিয়ড। অরবিটাল পিরিয়ড বের করার ফর্মুলা আমরা কিভাবে বের করব? এখানেও সেম, ধরো এটা একটা প্ল্যানেট, এটা তো সেন্টার, ওর ম্যাস আমি ধরে নিলাম ক্যাপিটাল লেটার এম, ঠিক আছে? কোনো কিছু ধরো এটাকে অরবিট করতেছে, এটা স্যাটেলাইট যার ম্যাস হচ্ছে এম, সেটা সারাউন্ডিং এরকম অরবিট করতেছে। অরবিট করতেছে। ডিস্টেন্স আমরা জানবো সেন্টার টু সেন্টার, ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম আর, ডিস্টেন্সটাকে আমি ধরে নিলাম আর। তাহলে পিরিয়ড কথাটার মানে কি? পিরিয়ড হচ্ছে একটা কমপ্লিট রোটেশনের টাইম, একটা কমপ্লিট রোটেট করতে বা একটা কমপ্লিট রেভলিউশনের টাইমকে আমরা পিরিয়ড বলতেছি, তাই তো? তাহলে পিরিয়ড টি মানে টাইম ফর ওয়ান কমপ্লিট রোটেশন। তাহলে বেসিক্যালি আমরা ব্যাপারটা কি করব? পিরিয়ড টি মানে কি? এখানে কিন্তু আমরা পিরিয়ড বের করার ফর্মুলা বের করবো, তাই পুরো ডিরাইভেশনটা আমি সুন্দর করে লিখতেছি। The time taken for a complete is called period. এখন একটা কমপ্লিট রোটেট করতে যে টাইম লাগে সেই টাইমটা হচ্ছে পিরিয়ড। তাহলে একটা কমপ্লিট রোটেশনে সে কতটুকু ডিস্টেন্স মুভ করে, সার্কামফারেন্সের ইকুয়াল না? সে কতটুকু ডিস্টেন্স মুভ করে একটা কমপ্লিট রোটেশনে, যদি সেটা আমরা লিখি, ঠিক আছে?
since the distance around an orbit is equal to the circumference that means is equal, it is 2 pi r, কারণ সে যতটুকু সেন্টার করে ঘুরতে মানে তার সার্কুলার মোশনের রেডিয়াস যা সেটা তো সেন্টার টু সেন্টার ডিসটেন্স আর, তার মানে একটা কমপ্লিট রোটেশনে সে কতটুকু ডিসটেন্স মুভ করতেছে 2 পাই আর, আর একটা কমপ্লিট রোটেশনের টাইম কি আমরা বলি পিরিয়ড। তাহলে ভেলোসিটি ভি ইকুয়াল কি হবে ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম, ডিসটেন্স ডিভাইডেড বাই টাইম 2 পাই আর ডিভাইডেড বাই টি, এই কথা আমরা বলতে পারি। আবার কিছুক্ষণ আগে যেমন এখন যদি এই বোথ সাইডকে আমি স্কোয়ার করে দিই, দেখো বোথ সাইডকে যদি স্কোয়ার করে দিই তাহলে ভি স্কোয়ার ইকুয়াল কি পাবো 4 পাই স্কোয়ার আর স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে। আবার ভি স্কোয়ার ইকুয়াল কি পাইলে একটু আগে আমরা যে একটা ম্যাথ করলাম জিএম বাই আর, না নাকি কি পেয়েছি জিএম বাই আর, রাইট। ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে জিএম বাই আর, ঠিক আছে। তাহলে এটা এখানে বসাও, ভি স্কোয়ার ইকুয়াল জিএম বাই আর ইজ ইকুয়াল 4 পাই স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই টি স্কোয়ার। টি স্কোয়ারকে যদি আমরা সাবজেক্ট করি টি স্কোয়ার ইকুয়াল কি আসবে উপরে চলে যাবে 4 পাই স্কোয়ার আর কিউব divided by gm. This is the formula for finding period, এবং এই ফর্মুলাটার প্রুফডও অনেকবার এক্সামে এসেছে। যদি আসে এই ফর্মুলা কেমনে আসলো তাহলে তুমি এই প্রুফটা দেখাবা। আর ম্যাথস করার জন্য তো আমাকে এই ফর্মুলাটা মুখস্থ মনে রাখতে হবেই, টি স্কোয়ার ইকুয়াল 4 পাই স্কোয়ার আর কিউব ডিভাইডেড বাই জিএম। যদি মনে করো ফর্মুলা মনে নাই তাহলে আমি যেভাবে প্রসেস করে বের করলাম এভাবে প্রসেস করে বের করে তারপর ম্যাথস করতে হবে। তো ফর্মুলা মনে রাখতে হবে, ম্যাথসের সময় তার এত কাজ করা যাবে না। এই কাজটা আমি তখনই করবো যদি আমার কাছে ফর্মুলার ডিরাইভেশনটা এক্সামে চাই, যেটা আমি আগেই বলেছি এটুতে ফর্মুলার ডিরাইভেশন কিন্তু আসে। তাহলে অরবিটাল পিরিয়ড বের করার দিস ইজ দ্য ফর্মুলা। এবং ফর্মুলা কেন আসছে কিভাবে আসছে চিন্তা করে দেখো, আমরা সার্কুলার মোশনে বা গ্র্যাভিটেশনাল ফিল্ডের বেসিকে যা পড়েছি সেই বেসিক জিনিসগুলো অ্যাপ্লাই করেই কিন্তু এই ফর্মুলাগুলো ডিরাইভ করতেছি। যেটা অরবিটাল স্পিড বের করার জন্য ফর্মুলা ডিরাইভ করলাম, এখন অরবিটাল পিরিয়ড বের করার জন্য বের করলাম, এবং সেটা থেকে দেখতে পারলাম যে অরবিটাল স্পিড ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ম্যাস, এটা ম্যাসের উপর ডিপেন্ড করে না, এটা শুধুমাত্র রেডিয়াস বা ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে। ঠিক সেরকমই পিরিয়ডও কিন্তু দেখো শুধু ডিস্টেন্স আর ওই প্ল্যানেটের ম্যাসের উপর ডিপেন্ড করতেছে, দুইটা জিনিসই। এখানে স্যাটেলাইটের ম্যাসের উপর কিন্তু পিরিয়ডও ডিপেন্ড করে না, স্পিডও ডিপেন্ড করে না। দেখো পিরিয়ডের ফর্মুলা দেখো, সবই কিন্তু ডিপেন্ড করতেছে ডিস্টেন্সটার উপর। ডিস্টেন্স এবং এই ম্যাস, এই প্ল্যানেটের ম্যাস, এটা কি সানের চারদিকে ঘুরতেছে নাকি এটা সরি সান মুন সরি সান আর্থ জুপিটার কোন প্ল্যানেটের চারদিকে এই স্যাটেলাইটটা আমি বসাইলাম তার উপর কিন্তু ডিপেন্ড করবে। তাহলে একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট সে যখন একটা স্যাটেলাইট প্লেস করার কথা ভাবে সে কিন্তু স্যাটেলাইটের ম্যাস নিয়ে চিন্তা করে না, স্যাটেলাইট সে কতটুকু ডিস্টেন্সে বসাবে এবং তার স্পিড কেমন হবে সেটা নিয়ে ভাবে। ম্যাস কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট। এর একটু ছোট বড় হলে তাতে কোনো প্রবলেম নেই, হ্যাঁ তবে সাইজে বড় হয়ে গেলে আবার সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা বেড়ে যাবে, সেক্ষেত্রে একটা ব্যাপার আসবে। সেটা হিসেব করে কিন্তু সে ওখানে নিয়ে স্যাটেলাইটটা বসায়। এই যে কিছুদিন আগে বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে বসিয়েছে একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট বা একজন সায়েন্টিস্ট, সে কিন্তু এই হিসেবগুলি করে। তাহলে আমরা দেখতে পারলাম অরবিটাল স্পিড এবং অরবিটাল পিরিয়ড কোনোটাই ম্যাসের উপর বা স্যাটেলাইটের ম্যাসের উপর ডিপেন্ড করে না, সবই ডিপেন্ড করে আমি কতটুকু ডিস্টেন্সে স্যাটেলাইটটা বসাইতেছি তার উপর। এবং যে প্ল্যানেটের সারাউন্ডিং, যেমন আমরা তো আর্থ নিয়ে চিন্তা করি, আর্থের ম্যাসের উপর ডিপেন্ড করে, জি তো কনস্ট্যান্টই। যেহেতু আমরা যেহেতু আর্থে আছি, আমরা আর্থের চারদিকে তো স্যাটেলাইট গুলো বসাই, হ্যাঁ অনেকে নিয়ে এখন জুপিটারের চারদিকে স্যাটেলাইট বসাইতেছে, সেটা অন্য কথা। যারা নাসা তো অন্য প্ল্যানেটের চারদিকে নিয়েও স্যাটেলাইট বসায়। এই ব্যাপারগুলো এখানে মেনটেন করতে হবে।
তাহলে এই দুইটা ফর্মুলা ডিরাইভেশন সবচেয়ে বেশি এক্সামে আসে এই চ্যাপ্টার থেকে, অরবিটাল স্পিড বের করার ফর্মুলাটা এবং অরবিটাল পিরিয়ড বের করার ফর্মুলাটা। এবার সব বলো, সবাই ক্লিয়ার কিনা? তাহলে এখান থেকে আমরা একটা কথা খুব সুন্দর করে বলতে পারি, এই ফর্মুলাটাকে যদি আমরা চিন্তা করি, এই এগুলো অনেক সময় লিখতে হয়। দিস ইকুয়েশন shows that the orbital period t orbital period t is related to the radius of the orbit. সো এখানে আমরা বলতে পারি, দেখো টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, এরকম একটা কথা কিন্তু আমরা বলতে পারি। কারণ যদি আমরা আর্থ নিয়ে থিঙ্ক করি, আর্থের ম্যাস তো কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, 4 পাই স্কোয়ারও কনস্ট্যান্ট, তাহলে এই সবগুলো যদি কনস্ট্যান্ট হয় তাহলে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব, এই কথা আমরা বলতে পারি। ঠিক আছে? আর আগেরটার ক্ষেত্রে যে ফর্মুলাটা আমরা পড়েছিলাম যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এম বাই আর, তাহলে এখানে আমরা এই কথা বলতে পারি যে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর, কারণ জি এম তো কনস্ট্যান্ট। এই জায়গায় আমরা এই রিলেশনশিপটা বলতে পারি। এই হচ্ছে অরবিটাল স্পিড এবং অরবিটাল পিরিয়ড কিসের উপর ডিপেন্ড করে, এই রিলেশনশিপটা বলতে পারি। আগেরটার নিচে একটু লিখে রাখো, এটা তখন মিস করে গেছি। আগে যে প্রুফটা করেছে এটা নিচে এটা লিখে রাখো যে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু 1 বাই আর, আর এদিকে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু আর কিউব। দিস ইজ দ্য রিলেশনশিপ। এবং অনেক সময় ম্যাথস এক্সপ্লেইন করতে গেলে আমাদের এসব কথা বলতে হয়। লিখছো? হ্যাঁ স্যার। তাহলে মোটামুটি এখন স্যাটেলাইটের ব্যাপারে, স্যাটেলাইটের স্পিড এবং পিরিয়ড ব্যাপারে সব ইনফরমেশন আমরা জেনে গেলাম। এখন স্যাটেলাইট বসাইতে পারবো নাকি? তুমি হিসাব নিকাশ করে এখন স্যাটেলাইট বসাই দিতে পারবো বাংলাদেশের আকাশে কোনো একটা জায়গায়। তাহলে জিওস্টেশনারি অরবিট বা জিওস্টেশনারি স্যাটেলাইট বলতে আমরা কি বুঝি? কখনো নাম শুনেছো জিওস্টেশনারি স্যাটেলাইট বা জিওস্টেশনারি অরবিট? স্যাটেলাইট তো বুঝলাম, যেগুলো হচ্ছে রোটেট করে না ওইটা? না, রোটেট করে, রোটেট করে না, এই তো ভুল কথা বলে ফেলা। রোটেট করে না সেটা না, এটা ঠিক অনেকটা আমি এটা ক্লিয়ার করে দিলাম। জিওস্টেশনারি অরবিট বা জিওস্টেশনারি স্যাটেলাইট বলতে আমরা যেটা বুঝি, মনে করো আর্থ, আর্থের উপরে এই জায়গায় আমরা একটা স্যাটেলাইট বসাইলাম, কিন্তু স্যাটেলাইটে এমন ভাবে আমি বসিয়েছি তার পিরিয়ড এবং স্পিড হিসেব করে। আর্থ কি 24 আওয়ার্সে একবার রোটেট করে না? আর্থ তার ওন এক্সিসে, এটার সাথে সাথে ও 24 আওয়ার্সে একবার পুরাটা রোটেট করবে। যেমন আর্থ যেরকম 24 আওয়ার্সে একবার রোটেট করে, ও নিজেও 24, তার মানে ওর স্পিড বেশি হবে আর্থের থেকে। ওকে আমরা ওইভাবে হিসাব করেই বসাবো, ওর স্পিড পিরিয়ডটা আমি এভাবে হিসাব করবো যে ও 24 আওয়ার্সে একবার রোটেট করবে। তাহলে ধরো এই জায়গাটায় বাংলাদেশ, তাহলে স্যাটেলাইটটা বাংলাদেশের উপরে আছে। স্যাটেলাইট বাংলাদেশ যখন ঘুরে এই জায়গায় চলে আসবে, স্যাটেলাইটও তো এই জায়গায় চলে আসবে। বাংলাদেশ যখন ঘুরে এই জায়গাটায় চলে আসবে, তখন তো স্যাটেলাইটটা ওই জায়গায় থাকবে, কারণ স্যাটেলাইটটা এবং আর্থটা সেম ইয়েতে রোটেট করতেছে, দুজনেরই পিরিয়ড সেম, স্পিড সেম না কিন্তু, বাট দুজনের পিরিয়ড সেম। আর্থের পিরিয়ড 24 আওয়ার, ওরও পিরিয়ড 24 আওয়ার, কিন্তু ও বেশি স্পিডে ঘুরতেছে। কিন্তু বাংলাদেশ থেকে ও সবসময় সেম উপরে আছে, তার মানে বাংলাদেশের মানুষের কাছে এই স্যাটেলাইটটাকে স্টেশনারি মনে হবে না? যদি আমরা কম্পেয়ার করি বা রিলেটিভ চিন্তা করি, তাহলে ও তো সবসময় স্টেশনারি, ও তো আমার উপরেই আছে। দিস ইজ কল দ্য জিওস্টেশনারি স্যাটেলাইট। তার মানে যে প্ল্যানেটের উপরে আমি জিওস্টেশনারি স্যাটেলাইটটা বসাবো তাদের দুজনের পিরিয়ড সেম হবে, তাই সবসময় এটা বাংলাদেশের উপরেই থাকবে। তার মানে সে যে মুভ করতেছে না তা কিন্তু না, অনেক হাই স্পিডে মুভ করতেছে। আর্থের অরবিটাল স্পিড যা, ওই স্যাটেলাইটের অরবিটাল স্পিড তার থেকে অনেক বেশি, কিন্তু দুজনের পিরিয়ড সেম।
সেই জন্য আমার মনে হয় ও সবসময় আর্থের উপরে আছে। দিস ইজ কল দ্য জিও স্টেশনারি স্যাটেলাইট। আর্থের সাথে রিলেটিভলি ও স্টেশনারি, কিন্তু স্যাটেলাইট তো স্টেশনারি থাকে না। স্যাটেলাইট আর্থ নিজেই তো স্টেশনারি না, স্যাটেলাইট স্টেশনারি থাকলে হবে কিভাবে? আমি কথাটাকে বুঝাইতে পারছি, আমি কথাগুলো লিখে দিচ্ছি, এগুলো পরীক্ষায় আসে। জিও স্টেশন স্যাটেলাইট বলতে কি বুঝো? তখন স্টুডেন্টটা কি লিখবে খুঁজে পায় না, তাই আমি নোটস দিই, তারপর তোমরা তোমাদের মতো করে লিখো অ্যান্সার গুলো এক্সামে। কি মিরাজা কিছু বলতে চাইছিল? স্যার এটা কি থিওরি না? থিওরি, থিওরি আমি লিখে দিচ্ছি। জানতে চায় ওরা জিও স্টেশনারি অরবিট কি, জিও স্টেশনারি স্যাটেলাইট কি। এখন স্যাটেলাইটের স্পিড পিরিয়ড বের করার ফর্মুলা তো শিখেই গেছি, এখন এগুলো মিনিং গুলো আসলে কি ওরা অনেক সময় জানতে চায় এক্সামে, তখন আমরা বলতে পারি না। যেমন তুমি বলে ফেললা স্টেশনারি, সে তো স্টেশনারি না, সে সেম পিরিয়ডে মুভিং এবং তার স্পিড অনেক বেশি, অরবিটাল স্পিড। কারণ দেখো তার তো আর বেশি, তাহলে সে যদি সেম পিরিয়ড মেনটেন করতে চায়, যেমন আর্থের ক্ষেত্রে আর যত ওই আর্থের সেন্টার থেকে ওর আর তো অনেক বেশি, তাহলে সে যদি সেম পিরিয়ড মেনটেন করতে চায় তার স্পিড অনেক বেশি হতে হয় না, কারণ তার তো সার্কেলটা অনেক বড়। আমরা আর্থের সাথে কম্পেয়ার করে বলতেছি। সেম এঙ্গুলার স্পিড, কিন্তু তার মানে স্পিড সেম না, এঙ্গুলার স্পিড সেম। এঙ্গুলার স্পিড আবার স্পিডকে একই বানায় ফেললো না। এবং আর্থ যেভাবে রোটেট করে সেভাবে দেওয়া হয়, আর্থের মতো করে একদম। আর্থ তো ফ্রম ওয়েস্ট টু ইস্ট রোটেট করে না।
ক্যাপিটাল লিখো, আর্থে তো কখনো আসলে স্মল লিখতে হয় না। অন দ্য আর্থ ফর আ জিওস্টেশনারি অরবিট, বেসিক্যালি ওই কথাটাই, এটা একটু লেখা আর কি। সিম্পল, কারণ ম্যাসের উপর তো ডিপেন্ড করে না, তাই না? ওর পিরিয়ড এবং স্পিড তো ম্যাসের উপর ডিপেন্ড করে না, তাই আমি যে কোনো ম্যাসেরই জিও স্টেশনারি স্যাটেলাইট বসাতে পারি। আর ম্যাস যদি ডিফারেন্ট হয় তাহলে তার কেই, জিপি, সেন্টিপিটাল ফোর্স এগুলো তো ডিফারেন্ট হবেই। তাই এগুলো নিয়ে এখানে কোনো হেডেক নাই। আমার মেইন হেডেক হচ্ছে পিরিয়ড, আর্থের পিরিয়ড এবং স্যাটেলাইটের পিরিয়ড সেম করতে হবে, তাহলে এটাকে আমরা জিও স্টেশনারি স্যাটেলাইট বলতে হবে। এবং রোটেশনটা সেম ডাইরেকশনে হতে হবে, দেন ওয়েস্ট টু ইস্ট, কারণ আর্থ তো ওয়েস্ট থেকে ইস্ট রোটেট করে, তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইটটাও সেম রোটেশন, আর্থের সেম রোটেশনে হতে হবে এবং সেম পিরিয়ড হতে হবে। আর সেম পিরিয়ড হলেই চলবে, এখানে স্পিড কোনো ম্যাটার না, ম্যাস কোনো ম্যাটার না। আর ম্যাস বা স্পিড যদি ম্যাটার না হয় তাহলে কাইনেটিক এনার্জি, জিপি, সেন্টিপিটাল ফোর্স এগুলো তো সেম থাকবে না আর্থের সাথে। সো এগুলো এখানে কোনো ইস্যু না, এই কথাগুলোই আমরা বলতেছি। এইসব কথা যখন লিখতে বলা হয়, যখন স্টেট করতে বলা হয় এক্সামে, ম্যাক্সিমাম স্টুডেন্টই কনফিউজড হয়ে যায়। তাই আমরা এগুলো নোটস এভাবে লিখে নিয়ে আসছি বিভিন্ন ইয়ারের মার্কসিং দেখে। ঠিক আছে, এগুলো বইয়ে কিন্তু এভাবে লেখা পাবা না কোথাও। এটা লিখো, আরেকটা পয়েন্ট আছে। চার নম্বর একটা পয়েন্ট আছে, এটা লেখা হয়ে গেলে বলো, আমি ক্লিয়ার করি। স্যার, হুম, স্যার 3 নম্বর পয়েন্ট একটু আবার বুঝাইতে পারবেন? মানে 3 নম্বর পয়েন্টে বলতেছে হাউএভার ম্যাস অফ দ্য স্যাটেলাইট নট ফিক্সড, কারণ স্যাটেলাইটের ম্যাস কি হবে সেটা তো আমি জানি না। আমি যে কোনো ছোট স্যাটেলাইট, বড় স্যাটেলাইট, যে কোনো একটা ম্যাসের স্যাটেলাইট দিতে পারি। এখন স্যাটেলাইটের ম্যাস যদি চেঞ্জ হয়ে যায় তাহলে স্যাটেলাইটটা সেন্টিপিটাল ফোর্স কি চেঞ্জ হয়ে যাবে না? সেন্টিপিটাল ফোর্স তো mv স্কয়ার ডিভাইডেড বাই আর, জিপি হচ্ছে মানে m ফাই, তাহলে জিপিও চেঞ্জ হবে কারণ ম্যাসের উপর ডিপেন্ড করতেছে। কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ mv স্কয়ার,
তাহলে স্যাটেলাইটের যদি আমি ম্যাস চেঞ্জ করি তাহলে তো এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যাবে। বুঝছো কথাটা? জি স্যার। আর এখন তুমি একটা স্যাটেলাইট জিও স্টেশনে স্যাটেলাইট প্লেস করছো, তুমি একজন অ্যাস্ট্রোফিজিসিস্ট, আমিও একজন, আমরা দুজন দুজন একটা ম্যাচ ডিফারেন্ট। তার মানে তো তোমার স্যাটেলাইট আর আমার স্যাটেলাইটের এই জিনিসগুলো সেম হবে না। আমি তো শুধু মাথায় রাখবো পিরিয়ডটা, এবং আমি এক একজন এক এক ডিস্টেন্স, এগুলো কিন্তু মানে এরিয়া কিনতে হয়। ধরো নাসা একটা জায়গায় একটা স্যাটেলাইট বসালো, আমি আবার বসাতে চাই, আমাকে কিন্তু ওই জায়গাটা কিনতে হবে, কারণ নাহলে তো একজন একটার উপরে নিয়ে আরেকটা বসিয়ে দিবে মানুষ, মানে অন্য ইয়েরা বিভিন্ন কান্ট্রির আলাদা আলাদা রিসার্চাররা এগুলো বসাইতেছে না স্যাটেলাইট। তো স্যাটেলাইটের জন্যই কিন্তু একটা এরিয়া তোমার আগে ইয়ে করে নিতে হবে। আমি 4 নম্বর পয়েন্টে লিখবো, এটা আমি ক্লিয়ার করলাম, ঠিক আছে? সবাই লিখে নিয়েছো না? 4 নম্বর পয়েন্টটা ওই পয়েন্টে আসলে যে আর্থের রোটেশনের সেম হতে হবে, যেটা উপরে যে জিও স্টেশনারি অরবিটের জায়গায় যে কথাগুলো বললাম, এই পয়েন্টে আসলে 4 নম্বর পয়েন্ট হবে জিও স্টেশনারি স্যাটেলাইটের জন্য। আমি লিখে দিচ্ছি সুন্দর করে, ক্লিয়ার করলাম। ওকে, পয়েন্ট 4, a geostationary satellite তাহলে এই হচ্ছে মোটামুটি জিও স্টেশনারি স্যাটেলাইট নিয়ে কথা। একদমই সিম্পল, এখানে পিরিয়ড মেইন, যেটা সবসময় একটা স্পেসিফিক হাইটেই থাকে। একটা স্যাটেলাইটে যখন একজন অ্যাস্ট্রোনট ইয়ে করে তখন সে ওয়েটলেস ফিল করে কেন, সেটা কি জানো? স্যাটেলাইটে যখন অ্যাস্ট্রোনট বসে থাকে, স্যাটেলাইটটা যখন রোটেট করতে থাকে আর্থের চারদিকে, তখন কিন্তু সে ওয়েটলেস ফিল করে ওই ইয়ে
সেটার কারণটা কি? এটা আমাদের একদম লাস্ট টপিক, এটার পরে আমাদের এই চ্যাপ্টার শেষ। নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের ম্যাথস করব। এটা লিখে দিই, সবাই এটা লিখে নিয়ে তারপর যেও। এটা মেইন রিজনটা কি, কেন ওয়েটলেস ফিল করে, একদমই ইজি কথা। তারপর লিখে না দিলে তোমরা এক্সামের সময় পরে সুন্দর করে লিখতে পারো না। An astronaut is in a satellite orbiting the Earth, orbiting reports অলরেডি সবগুলো কথাই তোমরা জানো, জাস্ট সুন্দর করে গুছিয়ে লেখা আর কি। সরি।
থার্ড পয়েন্ট আমি লেফটে লিখতেছি। Therefore, astronaut feels weightless. তাহলে দেখো কি বললাম, an astronaut is in a satellite orbiting the Earth reports that he is weightless despite being in the Earth gravitational field. This sensation is because gravitational force provide the centripetal force. এই যখন এই স্যাটেলাইট যখন রোটেট করে সেখানে gravitational force থেকে কিন্তু আমরা centripetal force পাই। The centripetal force Fc is equal to gravitational force Fg. That means gmm by r square is equal to mv square by r. The sensation of weight is the difference between Fg and Fc. আসলে weight তো এই দুইটা difference, which is 0. So, astronaut feels weightless. এক্সামে যদি আসে তখন এটা লিখে দিবা, আসে না, আসছে অনেকবার, আসছে বলেই আমরা নোটস এটা নিয়ে আসছি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের গ্রেভিটেশনাল ফিল্ড চ্যাপ্টারের কমপ্লিট নোটস। লাস্ট ক্লাসে এবং আজকের ক্লাসে যা দিলাম এই তোমাদের গ্রেভিটেশনাল ফিল্ড চ্যাপ্টারের কমপ্লিট নোটস। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এই ফিল্ড চ্যাপ্টারের বেশ কিছু ম্যাথস করবো। তোমরা বই থেকে যত ম্যাথস আছে সব করো, আজকে বাসায় প্র্যাকটিস করতে থাকো, যেগুলো প্রবলেম হয় সেগুলো আমরা ক্লাসে সলভ করবো এবং একটা ওয়ার্কশিট দিব। সার্কুলার মোশন এবং গ্রেভিটেশনাল ফিল্ড মার্চ করে আমরা একটা ওয়ার্কশিট দিব, মানে এক্সামে কিভাবে কোশ্চেন গুলো আসতেছে, মানে পাস্ট পেপার থেকে বেশ কিছু কোশ্চেন নিয়ে আমরা একটা ওয়ার্কশিট রেডি করে দিব। এগুলো প্র্যাকটিস করলে ব্যাপারগুলো আরো ইজি হয়ে যাবে। কিন্তু মেইনলি হচ্ছে ফর্মুলাস, প্রচুর ফর্মুলা। এইসব ফর্মুলা মনে না রাখলে কিন্তু আমরা ম্যাথস করতে পারবো না। দেখো সার্কুলার মোশনে অনেকগুলো ফর্মুলা আসছে, আবার গ্রেভিটেশনাল ফিল্ড চ্যাপ্টারে অনেক ফর্মুলা এবং অনেক কনসেপ্ট আসছে। বিশেষ করে লাস্টে যেটা জিও স্টেশনারি স্যাটেলাইট এবং ওয়েটলেস এর যে কনসেপ্ট গুলো, এগুলো অনেক স্টুডেন্টই লিখতে পারে না সুন্দর করে গুছিয়ে। এই নোটস গুলো ভালো করে পড়লে আমি আশা করি তোমরা সুন্দর করে লিখতে পারবা, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এগুলো বারবারই আসে। এই ওয়েটলেস এর কারণটা কি, কেন জিও স্টেশনারি স্যাটেলাইট বলতে আমরা কি বুঝি, জিও স্টেশনারি অরবিট বলতে কি বুঝি, এই ব্যাপারগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে এক্সামে আসে। কথাগুলো কিন্তু ইজি, কিন্তু রিভিশন করা হয় না বা পড়া হয় না বলে স্টুডেন্টরা লিখতে পারে না। তাই নোটস এগুলো সুন্দর করে লিখে রাখো এবং এক্সামের আগে এগুলো রিভাইজ করার সময় পড়বা। ওকে, তাহলে আজকে এতটুকুই, বাই বাই। লেখা শেষ হয়ে গেলে চলে যাও। সবার কি লেখা হয়েছে? আচ্ছা।